ওকে, আশা করছি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক চলছে বটে। আমি নিজেও চেক করলাম, তোমাদের কাছ থেকেও রেসপন্স পাচ্ছি যে ঠিকঠাক চলছে। চলো তাহলে আজকে হলো প্রথম ক্লাস। আর যারা নতুন আসো তাদের জন্য তো একটুখানি ডেসক্রিপশন বলতেই হবে, না বললেই যেন না হোক। তো ব্যাপারটা হলো যে ক্লাসটাকে শুরু করব। তো আজকের ক্লাসটা খুব ছোট হবে, একটা ইন্ট্রোডাকশন ক্লাস আর কি। ওই একটু ভাব বিনিময় বলতে পারো, ঠিক আছে, তোমার সঙ্গে। তো কয়েকটা জিনিস আমি মেনশন করে দিই ক্লাসটাকে শুরু করার আগে। যে টপিকটাকে পড়াবো সেটাকে তো বলবো অবশ্যই। এখানে আমি যেটা প্ল্যান করলাম এই বছরের জন্য, এই এই তোমাদের সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে যে অ্যালজেব্রার তোমাদের তিনখানা টোটাল টপিক আছে, ঠিক আছে। অ্যালজেব্রার তোমাদের তিনখানা টপিক আছে। আশা করছি সিলেবাসের ভিডিওটা অ্যাটলিস্ট দেখেছো খুব ভালো করে। সেটাকে পারলে দুইবার করে দেখে নিও মানে অ্যাকচুয়ালি যেন জিনিসটা তোমার কাছে যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। সিলেবাসটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। তো অ্যালজেব্রার আমাদের আছে টোটাল তিনখানা টপিক। একটা হচ্ছে তোমার জন্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। তারপরে হচ্ছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। আর একটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। এই তিনখানা টপিক তোমাদের বেসিক্যালি আছে। আর আমি যেটা প্ল্যান করলাম এইবারের জন্যে, যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে টপিকটা আছে, আগের বছরে আমরা যখন ফার্স্ট সেমিস্টারে যখন পড়ছিলাম তখন দেখেছিলে যে ইউটিউবের মধ্যে আমি কিন্তু একটা টপিক ছিল তোমাদের ভেক্টর বলে, ভেক্টর অ্যানালিসিস। তো ভেক্টর অ্যানালিসিসটা পুরোটা ফ্রি করে দিয়েছিলাম, মানে ইউটিউবে ক্লাস হতো। ঠিক একই রকমভাবে এই বছরের জন্যও আমি প্ল্যান করছি যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে টপিকটা আছে পুরোপুরি সেটা ইউটিউবের মধ্যে ফ্রি করে দেবো। বাকি অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, ঠিক আছে, এই দুটো সিলেবাসকে আমরা কিন্তু অ্যাপের মধ্যে পড়বো। যদি একটুখানি সিলেবাসটাকে দেখো তাহলে দেখেই বুঝতে পারবে যে ক্লাসিক্যালের সিলেবাসটা একটুখানি ছোট, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কয়েকটা ক্লাসের মধ্যেই। আগের বছরে যেমন ভেক্টর অ্যানালিসিসের যেমন তোমার হচ্ছে সিলেবাসটা যেটা ছিল খুব ছোট ছিল, ঠিক একই রকমভাবে ক্লাসিক্যালেরও সিলেবাসটা এখানে খুব ছোট। সো দ্যাট ইজ ওয়াই ক্লাসিক্যালটাকে ইউটিউবে আমরা পড়বো, ঠিক আছে, ইউটিউবে পড়বো। অবশ্যই এইবারের জন্য কি করবো যে ইউটিউবের ক্লাসগুলো আমি অ্যাপের মধ্যেও দিয়ে দেবো, ঠিক আছে, অ্যাপের মধ্যেও তোমরা ইউটিউবের ক্লাসগুলোকে দেখতে পারবে, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার এই দুটো হচ্ছে আমরা অ্যাপের মধ্যে পড়বো, অ্যাপের মধ্যে পড়বো। সো দিস ইজ দ্য বেসিক আমাদের স্ট্রাকচার এই বছরের জন্য, এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের হেলিকপ্টার ব্যাচ। তো ব্যাচটা কেমন লেগেছে, নামটা কেমন লেগেছে সেটা তো তোমরা বলনি কেউ, তবে আমার খুব পছন্দ হয়েছে, যাই বলো, হেলিকপ্টার। আমি একটু চেষ্টা করি সবসময় একটু আলাদা টাইপের নাম রাখি, যেন সেই নামটা শুনে একটু যেন হাসি পায়, অথবা একটু একটু সার্কাজম যেন হয়, ঠিক আছে, এইভাবে। এনিওয়ে, আচ্ছা, তো এই ব্যাপারটাকে বললাম কোনটা ইউটিউবে হবে কোনটা অ্যাপের মধ্যে হবে। আম, ব্যাপারটা হচ্ছে কতগুলো ক্লাস হবে এখনকার জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না, ঠিক আছে, যে কতগুলো ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, হয়তো 30টা ক্লাসের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে, অথবা গেলে ম্যাক্সিমাম 40টা ক্লাস হবে। এবার মেজর আর মাইনরের যে কনসেপ্টটা সেটা আমি তোমাদেরকে সিলেবাসের ভিডিওটা যেটা হয়েছে ইউটিউবে পড়ে আছে সেই সিলেবাসের ভিডিওটাই বলেছি আমি খুব ভালো করে। আলটিমেট ডিসিশনটা তোমাকে নিতে হবে যে তুমি মেজর ব্যাচে পড়বে নাকি মাইনর ব্যাচে পড়বে। মেজর ব্যাচের মেজর ব্যাচে তুমি যদি পড়ো তাহলে সেখানে লেবার খাটনি করাবে তোমাকে, খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে সিলেবাসটা একদম একদম ডিপ লেভেলে গিয়ে তোমার কভার হবে, ঠিক আছে। অন্যদিকে মাইনরের আমাদের যে এই ব্যাচটা চলছে, মাইনরের যে এই ব্যাচটা আমরা স্টার্ট করেছি, এখানে আমরা অতটা ডিপ যাব না, আমরা বেসিক্যালি করবো কি থিওরিটাকে অতটা বেশি গুরুত্ব দিব না, ঠিক আছে। যেইভাবে আমরা ওই যে যখন আমরা মাটন ভাত খাই, ঠিক আছে, তখন আমরা শাকসবজিকে তো ইগনোর করে দিই। তো সেই রকম ইগনোর করবো আমরা তোমার হচ্ছে থিওরি পার্টটাকে। আমরা বেসিক্যালি চেষ্টা করব ম্যাক্সিমাম অঙ্ক করার। আগের বছরে যতটা অঙ্ক করেছিলাম, এখনকার জন্যে অ্যাকচুয়ালি এই বছরের জন্য আমি স্ট্র্যাটেজিটা আরও বেশি হার্ড করব, ঠিক আছে, আগের বছরের তুলনায়। কেন যে কোশ্চেন প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছি, কোশ্চেন প্যাটার্নটা খুব একটা ইজি আসছে না। কোশ্চেন প্যাটার্ন আমি জানি না শুধুমাত্র এই বছরের জন্যই এই টাইপের করা হয়েছে কিনা, তবে মাইনর মানে মেজর থেকে মাইনরটাকে আলাদা করার তার মানেটা কি হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করতে চাইছি। যে কোশ্চেনটাকে যদি এই রকমই করা হবে তাহলে মেজর মাইনরের কোশ্চেন একটাই করা হোক, হয় কি না।
আমি জানি না কি প্ল্যানিং ক্যালকাটা ইউনিভার্সিটির এবার। বেসিক্যালি একজন স্টুডেন্ট বিষয়টাকে কিভাবে ভাববে, আমি যদি সেটাকে বলি, তাহলে বিষয়টা হচ্ছে যে তোমাদের যেটা সিলেবাসটা একদিক থেকে তো খুবই ভালো সিলেবাস, দারুণ সিলেবাস। সরি, সিলেবাস বলতে যে ওই, হ্যাঁ সিলেবাসটাই হচ্ছে তোমাদের দারুণ সিলেবাস। এছাড়া তোমাদের যেটা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, কোশ্চেন প্যাটার্নটা এটাতে হয়তো অনেক বেনিফিট আছে, আবার অনেক বেশি লস আছে, কিন্তু সেটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে যে কার বেনিফিট হবে আর কার লস হবে। বেনিফিট তাদের হবে যারা শুধুমাত্র গ্রাজুয়েশনটাকে করছে, চাইছে শুধুমাত্র যে পরবর্তীতে গিয়ে ধরো পিএইচডি করবে, ঠিক আছে, পিএইচডি করবে ধরো, অথবা সাবজেক্ট নিয়েই ধরো কোথাও পড়াবে। সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই যে কোশ্চিন প্যাটার্নটা তোমাদের হচ্ছে, এই কোশ্চিন প্যাটার্নটা দারুণ কোশ্চিন প্যাটার্ন। এর জন্য কি হবে, তোমাকে সাবজেক্টটাকে ডেপথ লেভেলে পড়তে হবে, শুধুমাত্র মেজর সাবজেক্টটাকে পড়লে চলবে না, মাইনরটাকেও সিমিলার ওয়েতে ইম্পর্টেন্স দিতে হবে। তাদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল তোমাদের কোশ্চিন প্যাটার্ন। কিন্তু অন্যদিকে লস হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টদেরকে যারা অন্যান্য ফিল্ডে যেতে চায়। যেমন হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এখন মানে টেন্ডেন্সি এখন হয়ে গেছে এটাই যে কোনো রকম শুধু গ্রাজুয়েশনটাকে করব, তারপরে আমরা কম্পিটিটিভ লাইনে চলে যাব। তো কম্পিটিটিভ লাইনে যারা যেতে চাও, অথবা অন্যান্য লাইনে যারা যেতে চাও, রাদার দেন যে হায়ার ডিগ্রি তুমি পার্সিউ করবে না, এমএসসি করবে না, বা আর পিএইচডি করবে না, এমফিল করবে না, কোনো কিছু করার দরকার নেই, আমি শুধুমাত্র গ্রাজুয়েশনের ডিগ্রি চাইয়ে, ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা কিন্তু লস, এই টাইপের কোশ্চিন প্যাটার্ন। ওদেরকে কি করতে হবে, ওদেরকে এখানে মাইনরের সিলেবাসটাকেও ঘাঁটতে হবে বেশি করে। আর অন্যদিকে ও যে চাইছিল যে ধরো কম্পিটিটিভে যেতে চাইছে, কম্পিটিটিভে সেখানেও ঠিকঠাক মতো নিজের প্রিপারেশনটাকে নিতে পারবে না। সো লাভ আর লস বিষয়টা পুরোপুরি ডিপেন্ড করছে কোন টাইপের স্টুডেন্ট তুমি নিজে নিজে হও, ঠিক আছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির আমি বলছি, এটা রেকর্ড আছে, এরা আমি জানি না কোন মানে, যাকে আমি কিছু বলতে চাইছি না বিষয়টা নিয়ে, কেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি আগে থেকেই এই টাইপের মানে পুরো সিস্টেমটাকে তৈরি করে রেখেছে একেবারে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোনো দিনও অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কম্পিট করতে পারে না, অনলি বিকজ অফ এই কারণে যে তাদের কোশ্চেন প্যাটার্নগুলো অনেক হার্ড এরা তৈরি করে, ঠিক আছে। আমাদের ম্যাথামেটিক্স তো যা আছে আছে, অন্যান্য কিছু সাবজেক্ট আছে, যেমন ইংলিশ একটা সাবজেক্ট আছে, ইংলিশটা প্রচণ্ড কঠিন করে, মানে ওখানে পাস করা মানে, যদি কেউ পাস করে তার মানে সে, বুঝতে পারছো, পড়াশোনার ভগবান, এরকম একটা ব্যাপার, মুখস্থ করার ভগবান। তো এই জিনিসগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির খুব বাজে। আর কি বলবো, এটা এখন কোশ্চিন প্যাটার্ন যেভাবে হচ্ছে, সেইভাবে আমাদের টিচার যারা আছে, আমাদেরকে ঠিক সেরকমভাবে অ্যাডাপ্ট করে নিতে হবে জিনিসটাকে। আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু স্টুডেন্টদের সমস্যা। এবার স্টুডেন্টরা কী চায় সেটার উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে পুরো জিনিসটা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে সত্যিকারই বিষয়টা অনেকটাই বেশি কমপ্লিকেটেড। কোশ্চিন প্যাটার্ন নিয়ে এরা, কোশ্চিনে তুমি পরীক্ষা দেবে, পরীক্ষায় তোমার নাম্বার দেবে না। আজকে থার্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, অনেকে পরীক্ষা ভালো দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনের কাছেই শুনলাম যে এভারেজ নাম্বার দিয়ে দিয়েছে, এক জায়গায় বসেছে বলে এভারেজ নাম্বার ওদের চলে এসছে, খাতাও হয়তো ঠিকঠাক করে দেখেনি। সো দিস থিংস আর অ্যাকচুয়ালি রিডিকুলাস। যাকগে, এই সব জিনিস তো হলো। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা আছো এখানে, সেটা হচ্ছে আহ, এখানে আমাদের যে এই ব্যাচটা চলছে, ব্যাচ হচ্ছে তোমার হেলিকপ্টার ব্যাচ, Heli 2024, এটা হলো আমাদের ব্যাচ কোড। কিভাবে জয়েন করতে হবে তোমরা জানো, যারা জানো না তারা জয়েন করবে এই কোড দিয়ে, ব্যাচ কোড দিস ওয়ান। এবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের ব্যাচটাই যেটা আমি এখন অ্যাডমিশন করিয়ে নিলাম, বললাম 2 উইকসের জন্য হচ্ছে এটা ফ্রি। তাই অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাই বলার চেষ্টা করলাম যে এটা তো এপ্রিল মাস, তার মানে এরপরে মে মাসের 15 তারিখের মধ্যে, তোমরা যদি ব্যাচ ফি যেটা আছে সেটা দিয়ে দাও, ঠিক আছে, ফিস যেটা আছে সেটাকে যদি কভার করে দাও, সেটাকে কমপ্লিট করে দাও, ঠিক আছে। প্রথম ইনস্টলমেন্ট যেটা, টোটাল আমাদের ফিস হচ্ছে 2000 টাকা, আমি বলেও দিচ্ছি পুরো ভালোভাবে। প্রথমটা হচ্ছে, প্রথম ইনস্টলমেন্টে তুমি দেবে 1000 টাকা, তারপরের ইনস্টলমেন্টে দেবে 1000 টাকা। তার মানে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন তুমি 1000 টাকা দিয়ে অ্যাডমিশন নিলে, আর তারপরে 2 মাস পরে হচ্ছে
তুমি 1000 টাকা বাকি যেটা আছে সেটা পে করে দিলে। অ্যাকচুয়ালি ফিটাকে স্ট্রাকচারটাকে এরকম করার মানেটা, কারণটা হচ্ছে এটাই কারণ যে আমি একাই মানে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করি। তো ফিসটাকেও যদি মেনটেন করতে শুরু করি, প্রতি মাসে ধরো তোমাদের কাছ থেকে ফিস নিচ্ছি, তাহলে সেটা মেনটেন করা আমার পক্ষে অ্যাকচুয়ালি কঠিন হয়ে যায়। সেই কারণে ফি স্ট্রাকচারটা আমি কোর্স ফি হিসেবে তোমাদের অ্যাকচুয়ালি করে দিই, মানে মান্থলি ফিসটাকে আমি রাখিনি। ঠিক আছে? সো এইটুকুটা বলার ছিল ফি স্ট্রাকচারটা নিয়ে। আর এটা তো বললাম যে মে মাসে 15 তারিখের মধ্যে যদি ফিসটাকে কমপ্লিট করে নাও, মানে 1000 টাকা তুমি যদি পে করে দাও, তাহলে তুমি ব্যাচের মধ্যে অবশ্যই তুমি থাকবে। আর যারা যারা ধরো শুধুমাত্র ডেমোর জন্য এসেছিলে, যে ডেমো ক্লাস করবো শুধুমাত্র, এমনি অ্যাডমিশন নেওয়ার কোনো ইচ্ছে নেই, তারপরে 15 তারিখের পরে কিন্তু তোমরা ডিসকন্টিনিউ হয়ে যাবে, তোমাদের ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। ঠিক আছে? এইটুকুটা বলে দিলাম, স্পষ্ট করে দিলাম, প্রথম ক্লাস, দ্যাট ইজ ওয়াই। চলো তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম, অনেকজনই ব্যাচের মধ্যে জয়েন করেছে কিন্তু লাইভ ক্লাস আবার দেখছে না। আরে মেজর মাইনরওয়ালাদের এটাই সমস্যা। মাইনর হোক বা যারা ধরো আগে পাস ছিল, পাস সাবজেক্টগুলো পড়তে গেলে অনীহা, তারা চায় সব সময় তাদেরকে যেন রেকর্ডেড ক্লাস দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে আমার পড়ার স্টাইলটা আমি একটুখানি বলে দিতে চাই প্রথম ক্লাস, দ্যাট ইজ ওয়াই, যে আমি কি স্টাইলে হচ্ছে STYLE, আমি কি স্টাইলে পড়াই। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে তোমার হচ্ছে বাচ্চা থেকে বুড়ো প্লাস যারা জওয়ান, সবাই যেন আমার ক্লাসটাকে দেখে বুঝতে পারে, ইররেসপেক্টিভ অফ তুমি যদি লাইভ ক্লাস করো তাও তুমি যেন বুঝতে পারো, তুমি যদি রেকর্ডেড ক্লাস করো তাও যেন তুমি বুঝতে পারো। এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করি অনলি বিকজ অফ যে আহ, এখানে অনেক রকমের স্টুডেন্ট এখানে অ্যাকচুয়ালি থাকে। কারণ কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র জেনারেল লাইনটাকে ফলো করছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ধরো মেজর সাবজেক্ট আছে তাদের, ঠিক আছে, অনার্স আছে, তারপরে তারা হচ্ছে মাইনর হিসেবে এখানে পড়ছে। তো সবার জন্যে সবার কথাটা ভেবেই আমি ঠিক সেইভাবেই অ্যাকচুয়ালি এখানে কন্টেন্টটাকে দিই। ঠিক আছে? চলো, সো নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই আমি পরপর জিনিসগুলো যা যা মনে পড়বে সেগুলো বলবো। এখনকার জন্যে আর সময় নষ্ট করছি না, এখনকার জন্যে আমরা ডাইরেক্টলি কী করব, যে যেটা পড়বো, যেটা পড়তে চাইছি সেটাকে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে? তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রাটা শুরু করছি। আর এই লিনিয়ার অ্যালজেব্রার প্রথম যেটা টপিক আছে সিস্টেম অফ ইকুয়েশন, সেই সিস্টেম অফ ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি আজকের জন্যে তোমার হচ্ছে পড়বো। ঠিক আছে? ক্লাসটাকে ছোটোই রাখবো, অসুবিধে নেই। এবার আমার ক্লাস করতে গিয়ে কি হয় যে অনেকে বিরক্ত হয়ে যায়, বিকজ অফ কি, যে আমি ক্লাসগুলোকে অনেকটা লেন্দি বানিয়ে দিই, 2 ঘন্টা করে এক একটা ক্লাস হয়ে যায়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা করার পেছনে কারণটা হলো যে আমি ক্লাস সপ্তাহে কম নিই। ঠিক আছে? তোমাদের টোটাল কতগুলো ক্লাস হবে সেটা একটুখানি বলে দিচ্ছি, যে তোমাদের টোটাল ক্লাস হবে 3খানা, মানে উইকলি উইকলি 3খানা তোমাদের ক্লাস হবে টোটাল। একটা দুটো ক্লাস হচ্ছে তোমাদের অ্যাপের মধ্যে, দুটো ক্লাস হবে অ্যাপের মধ্যে, আর একটা ক্লাস হবে তোমাদের ইউটিউবের মধ্যে, ইউটিউব। ঠিক আছে? তো এইটুকুটা স্পষ্ট করে দিলাম, কবে কবে ক্লাস হচ্ছে বিষয়টা। চলো, তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এই যে টপিকটা আছে এই টপিকটাকে, ছোট্ট একটা টপিকটাকে আজকে কভার করব। পুরোটাও তবুও শেষ করব না, কিছুটা করব, জাস্ট ফর ইয়োর ইন্টারেস্ট, তোমার যেন একটু ইন্টারেস্টটা আসে। ঠিক আছে? এই টপিকের উপর, দ্যাট ইজ ওয়াই। তো এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কারো তোমরা ধরো আছো অনেকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি আগে পড়া আছে কারোর? যাকে পড়া আছে কি নেই আমি জানি না, তোমাদের সিলেবাসে আছে তার মানে আমাকে পুরোটা প্রথম থেকে তোমাকে বলতে হবে, তাই তো? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে টার্মটা তুমি পুরোটা দেখতে পাচ্ছ, পুরো সেন্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যেই পুরো জিনিসটা লুকিয়ে আছে। লিনিয়ার অ্যালজেব্রা, বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রাটাকে শুরু করছি। তো লিনিয়ার অ্যালজেব্রার ব্যাপারেই একটুখানি তোমাকে বলি। লিনিয়ার অ্যালজেব্রাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে লিনিয়ার ইকুয়েশনের উপরে। পুরো লিনিয়ার অ্যালজেব্রা থেকে তো লিনিয়ার অ্যালজেব্রা আসলো, তো সেই ভাগটা অ্যাকচুয়ালি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের উপরেই ডিপেন্ড করছে। তো প্রথমে আগে লিনিয়ার ইকুয়েশন কি সেটা বলে দিই। তো এটা হচ্ছে বাঞ্চ অফ ইকুয়েশনস। বাঞ্চ অফ ইকুয়েশন, আমরা ধরো একটা ইকুয়েশন সমান সমান কয়েকটা ইকুয়েশন তোমাকে লিখে দেখাচ্ছি, চলো।
কয়েকটা ইকুয়েশন তোমাকে লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরো এই ইকুয়েশনটাকে আমরা পড়বো। তো এখানে একটা ইকুয়েশন তোমাকে লিখে দেখাচ্ছি, x1 প্লাস x2 সেটা হচ্ছে 4। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তো বিষয়টা হচ্ছে দিস ওয়ান ইজ অ্যান ইকুয়েশন। এবার এখানে বলেছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, শুধুমাত্র একটা ইকুয়েশন না, এখানে বেশ কয়েকটা, মানে একের অধিক ইকুয়েশন মিলিয়ে যে সিস্টেমটাকে তৈরি করে সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তার মানে কি, এটা একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আমি ধরো এই টাইপের নিলাম, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 1, তারপর এটা নিচে হচ্ছে 2x1, সরি এক সেকেন্ড, 2x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়ালস টু হচ্ছে 7। তো এখানে টোটাল দেখছো তিনখানা ইকুয়েশন, একটা দুটো তিনটে, তিনখানা ইকুয়েশন, তার মানে হচ্ছে বাঞ্চ অফ ইকুয়েশন এখানে আছে। দ্যাট ইজ ওয়াই এই যে পুরো সিস্টেমটাকে বলছে, এই সিস্টেমটা হচ্ছে তোমার একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ঠিক আছে, যদি একটা ইকুয়েশন থাকতো তাহলে কোনো রকম কনক্লুশন দিতে পারতাম না, সেটাকে একটা জাস্ট ইকুয়েশন নামকরণ করতাম। যদি দুটো থাকতো তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারতাম। তিনটা আছে সেই কারণেও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারছি। যদি চারটা থাকতো, পাঁচটা থাকতো, ছটা থাকতো, তাহলে সেটাকে পুরো ব্যাপারটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতাম আর কি। তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকেই বলতে পারো লিনিয়ার অ্যালজেব্রাটা কানেক্টেড। লিনিয়ার অ্যালজেব্রাটা এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে কানেক্টেড। কেন বলছি, কারণ এই সিস্টেম অফ ইকুয়েশন কানেক্টেড হচ্ছে ম্যাট্রিক্সের সাথে। একটু পরেই দেখবে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারছি। এরপরে এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে ভেক্টর স্পেস যেটা তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে আছে, ভেক্টর স্পেস রিলেটেড। এছাড়া এই যে সিস্টেম অফ ইকুয়েশন চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট যে সায়েন্সের যে ব্রাঞ্চ আছে সেখানে কাজে লাগে। যেমন হচ্ছে জিওমেট্রিতেও এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কানেক্টেড। মডার্ন জিওমেট্রি বলতে পারো তুমি, বোঝা যাচ্ছে? তো লিনিয়ার অ্যালজেব্রাটা অ্যাকচুয়ালি শুধুমাত্র অ্যালজেব্রার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা অন্যান্য ম্যাথমেটিক্সের অন্যান্য ব্রাঞ্চেসের সাথেও এটা কিন্তু লিঙ্কড আছে। ঠিক আছে, তো আশা করছি ইন্ট্রোডাকশনটা মোটামুটি করে দিতে পারলাম। এবার চলো, আমাদের জীবনের উদ্দেশ্য হলো এখন আর অন্য কিছু নয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বিষয়টাকে হ্যান্ডেল করা। ঠিক আছে, তো একটি ডেফিনেশন লিখতে হবে ডেফিনেটলি। সিস্টেম অফ ইকুয়েশনে তোমাকে আগেই বললাম যে এখানে হয়তো দুটো ইকুয়েশন থাকতে পারে অথবা দুইয়ের বেশি সংখ্যক ইকুয়েশন একত্রে যখন থাকবে, সমাবেশ করে থাকবে, তখন সেটাকে বলবো সিস্টেম অফ ইকুয়েশন। তো এখানে বিষয়টা হচ্ছে অ্যাজ এ জেনারেল আমি কনসিডার করছি সেখানে এন সংখ্যক ইকুয়েশন আছে। কতগুলো? এন সংখ্যক, এন নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো ডেফিনেশনটা আমরা যখন লিখবো তখন আমরা এন নাম্বার অফ ইকুয়েশন দিয়ে ডেফিনেশনটাকে লিখবো। ঠিক আছে, তো ডেফিনেশনটাকে একটু কষ্ট করে সহ্য করে নাও, একটু লিখে নাও। আর প্রথম থেকে বলছি যে তোমাদের দুটো নোটস হবে, একটা হবে ক্লাস নোট, একটা হবে বুক নোট। তার মানে ক্লাস নোটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমি যেটা লিখছি, এখানে যেটা লিখবো সেই নোটটা হচ্ছে ক্লাস নোট আকারে তোমার কাছে থাকবে। বুক নোটটা হবে কি, বইয়ের মধ্যে থেকে কিছু কিছু এক্সাম্পল যেগুলো দরকার, যেগুলো আমি ক্লাসের মধ্যে করাবো না, সেগুলো তোমাকে বুক নোটের মধ্যে দেবো। ঠিক আছে, তো ক্লাস নোটটা তুমি চেষ্টা করবে যখন তোমার ক্লাসটা হচ্ছে তখন সেটাকে নিজের খাতার মধ্যে সেটাকে টুকে নেওয়া, খাতার মধ্যে নোটটাকে তৈরি করে নেওয়া, যেন দ্বিতীয়বার জীবনে গিয়ে সেই নোটটাকে খুলতে না হয়, মানে অ্যাপে গিয়ে তোমাকে ক্লাস নোটটাকে খুলতে না হয়। তবুও আমাকে তো দিতেই হবে, আমি তো অবশ্যই দিয়ে দেবো। তো একটা ক্লাস হবে, সেখানে দুটো নোট অ্যাকচুয়ালি তোমরা পাবে। একটা পাবে ক্লাস নোট, এই যে ক্লাস 1 হচ্ছে এটা, ক্লাস 1-এর তুমি একটা পাবে ক্লাস নোট, একটা পাবে তুমি বুক নোট। ঠিক আছে, তো যখন আমি আপলোড করব অ্যাপের মধ্যে তখন তুমি বিষয়টা বুঝতে পেরে যাবে। চলো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা একটা বলতে পারো ডেফিনেশনের সাহায্য নিচ্ছি। এখানে ডেফিনেশন হিসেবে একটুখানি লিখে নাও বিষয়টা। তো এখানে বলবে এ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশনস, এ সিস্টেম অফ এম লিনিয়ার equations in n unknowns সেটা হচ্ছে x1 x2 dot 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 xn is of the form দেখো এখানে
টোটাল এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন আমরা কনসিডার করলাম। ঠিক আছে, দেখে একদমই ভয় পাবে না, এটা জাস্ট ডেফিনেশন, একবার দেখার পরে দ্বিতীয়বার আর তোমার দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এর ইম্পর্টেন্স তোমার লাইফে খুবই নগণ্য। সো সেটাকে জাস্ট একটু খালি আন্ডারস্ট্যান্ড করো, জাস্ট এখন যেভাবে বলছি সেটা সেই ব্যাপারটাকে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো। দ্যাটস অল ইউ নিড। দিস ওয়ান ইজ B1, sorry, this one is B1. Next one is actually A21 x1 plus A22 x2 plus dot 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 plus A2n xn equals to হচ্ছে B2, so on চলতেই থাকবে। চলতে চলতে আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে A m1 x1 plus A m2 x2 plus A mn xn equals to হচ্ছে bn পর্যন্ত, bm পর্যন্ত, সরি bm না, n হবে না, m পর্যন্ত, m পর্যন্ত। দেখো, প্রথমটা হচ্ছে একটা ইকুয়েশন, দ্বিতীয়টাও একটা ইকুয়েশন, এবং ডট 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 চলতে চলতে শেষেরটাও একটা ইকুয়েশন। তো কতগুলো ইকুয়েশন টোটাল নিয়েছি এখানে? m নাম্বার অফ ইকুয়েশন আমরা এখানে কনসিডার করেছি, m নাম্বার লিনিয়ার ইকুয়েশন এখানে কনসিডার করেছি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এরপরে কি বলবো, এখানে বিষয়টা হচ্ছে তোমার বোঝার বিষয় হচ্ছে x1 x2 ডট 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 xn এগুলো হচ্ছে ভেরিয়েবল, আর a11 a12 a1n এগুলো হচ্ছে তোমার বলতে পারো ফিল্ডের এলিমেন্ট। এবার ফিল্ড তো তুমি জানো না, তোমাকে যদি বেসিক্যালি বলি তাহলে বলবো যে রিয়েল নাম্বার সেটের এলিমেন্ট অথবা কমপ্লেক্স নাম্বার সেটের এলিমেন্ট। তো হোয়ার বলে একটুখানি লিখে নাও এই জায়গাটায়, হোয়ার বলে লিখে নিচ্ছি যে এ আই জে, এ আই জে তার মানে ওই যে 1 2 তারপরে 2 1 এই বিষয়টাকে আই জে হিসেবে আমি কনসিডার করছি। অ্যান্ড তোমার হচ্ছে বি আই হবে, এটা বি আই আর এলিমেন্টস ফ্রম, তুমি লিখে রাখো এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট অথবা অর কমপ্লেক্স নাম্বার সেট। ঠিক আছে, রিয়েল নাম্বার সেটের মধ্যে থেকে থাকতে পারে অথবা কমপ্লেক্স নাম্বার সেটের মধ্যে থেকে থাকতে পারে, জাস্ট ডেফিনেশন আকারে লিখছো, আর কোনো কিছু বলার দরকার নেই। এবার এক্সাম্পল নিব, আগে এক্সাম্পল নিই কিছু, তারপরে হচ্ছে ফার্দার আমরা ডিসকাশনটাকে কন্টিনিউ করব, নইলে থিওরি থিওরি হয়ে গেলে কান্না পাবে শুধু। কোয়েশ্চেন, কোয়েশ্চেনে এখানে বলা হচ্ছে ধরো x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 3, আর একটা নিচ্ছি 3x1 প্লাস x2 ইকুয়ালস টু হচ্ছে 4। দুটো ইকুয়েশন নিলাম একসঙ্গে, দুটো মিলিয়ে আমরা যেটা বলবো এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, দুটো ইকুয়েশন মিলিয়ে। এবার এই ইকুয়েশন দুটোকে তোমার সামনে যদি পরিবেশন করা হয়, তুমি বলবে যে ব্যাপারটাকে আমি কিন্তু সলিউশন করে ফেলতে পারবো। এতদিন ধরে x1 এবং x2 এর সলিউশন আমরা কিন্তু বের করতে পারি, সেই সলিউশনের বিভিন্ন রকম মেথড আছে, যারা যেমন পারো সেই রকম মেথডে তোমরা সলভ করো। তো বেসিক্যালি এখানে ধরো এক কাজ করলাম, সলভিং বললাম, আর সলভিংয়ে এখানে এক কাজ করছি যে x1 সমান সমান এই যে প্রথম ইকুয়েশনটা থেকে আমি নিয়ে নিচ্ছি 3 মাইনাস 2x2। এবার x1 এর ভ্যালুটা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, তাহলে কি আসে দেখো দেখি, এখান থেকে চলে আসবে তাহলে 3 ইন্টু 3 মাইনাস 2x2, জাস্ট সলিউশন করছি আর কিছু নয়, ইকুয়ালস টু 4। আর এটা মানে হচ্ছে তোমার এখানে 6x2 চলে আসবে, মাইনাস 6x2 প্লাস x2, আর এখানে চলে আসবে 4 মাইনাস 9, এই টাইপের আর কি। তো জাস্ট সলভ করছি আর কিছু নয়। এখানে x2 সমান সমান তাহলে কি আসবে বলো তো, 5, এখানে আসছে -5, এখানে আসছে -5, তার মানে x2 সমান সমান 1। তাহলে হোয়াট অ্যাবাউট x1 সমান সমান, তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে 1। সো হিয়ার তুমি বলবে যে 1, 1 ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, of the given system of equations। এই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে, সিস্টেম অফ ইকুয়েশনে 1 1 হচ্ছে সলিউশন, তার মানে কি x1 এর ভ্যালুটা হচ্ছে 1, x2 এর ভ্যালুটা হচ্ছে 1, দ্যাটস অল। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 1 1 সলিউশন বাদে আর কিন্তু অন্য কোনো সলিউশন এখানে আর খুঁজে বের করতে আমরা পাচ্ছি না।
পরের এক্সাম্পল নেব একই রকমভাবে। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট সেই বিষয়টাকেও বলে দিচ্ছি। ধরো কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন, সেটাকে ডেফিনেশনটা লিখবো বটে, কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, সেটার আমরা যেমন এইভাবে সলিউশনটা করলাম, এটাকে সলভ করলাম নিজের মতো করে। তো এটার যদি সলিউশন কিছু একটা বেরোয়, ভালো করে বোঝো, যদি সলিউশন কোনো একটা কিছু বেরোয় তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটাকে বলা হবে কনসিস্টেন্ট, আর যদি কোনো রকমের সলিউশন না পাই তাহলে সেটাকে বলবো ইনকনসিস্টেন্ট। বিষয়টা বলবো, একটু পরেই বলবো। তবে নেক্সট এক্সাম্পলটা তুমি কনসিডার করো, সেখানে আমি একটা নিলাম, ধরো x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 3, আরেকটা নিচ্ছি হচ্ছে 3x1 প্লাস 6x2 ইকুয়ালস টু হচ্ছে 7। তো এখানে বন্ধু বিষয়টা হচ্ছে দুটোকে সলভ করব। দুটোকে যদি সলভ করা যায় সলভিং, তাহলে x1 এবং x2 এর ভ্যালুটা কি আসবে, x1 এবং x2 এর ভ্যালুটা কি আসবে। x1 হচ্ছে তাহলে 3 মাইনাস মাইনাস 2 হয়ে যাবে, মানে একই রকম এটার মতোই। আর তারপরে এখান থেকে সলভ করলে পাওয়া যাবে হচ্ছে 9 6 x2। কি ব্যাপার, চলো এখানে দেখি তো। x1 এক নাম্বার ইকুয়েশন থেকে 2x2 এইটা পাবো, দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা বসাচ্ছি x1 এর ভ্যালুটাকে, সলভ করার চেষ্টা করছি। 3 মাইনাস 2x2 প্লাস 6x2, ঠিক আছে 7। এই দুটো থেকে একটু যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা হচ্ছে 9 মাইনাস 6x2 প্লাস 6x2 ইকুয়ালস টু 7। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম। তার মানে হচ্ছে আর অন্য কিছু নয়, তার মানে আর অন্য কিছু নয়, এক্স এই তোমার হচ্ছে x2 এর যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু এখানে কাটাকাটি হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে কি 9 ইকুয়ালস টু 7। এটা কি কোনোদিনও সত্য? তুমি বলবে একদমই নয়, কোনোদিনও এটা কিন্তু সত্য হতে পারে না। এর মানেটা কি, এর পেছনের কারণটা কি, এই 9 সমান সমান 7 কি করে চলে আসলো? এটার কারণটা আর অন্য কিছু নয়, x2 এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ইন্টারনাল, তুমি বলতে পারো রিজন, ঠিক আছে। ভেতরের এটাই হচ্ছে কারণ, যে x2টাকে আমরা ফাইনালি এখানে বের করতে পারলাম না। তাহলে এটার মানেটা কি হচ্ছে, যে যেহেতু x2টাকে বের করতে পারলাম না, এখানে x2 এর ভ্যালুটাকেও বসাতে পারলাম না, যেহেতু x2 এর ভ্যালুটাকে বসাতে পারলাম না, x1টাকেও বের করতে পারলাম না। এটার মানে আর অন্য কিছু নয়, যে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা, সেকেন্ড টাইম আমি নিলাম, এই সিস্টেম অফ ইকুয়েশনটার কোনো রকমের সলিউশন এক্সিস্ট করে না, কোনো রকমের সলিউশন এক্সিস্ট করে না। আর যদি কোনো রকমের সলিউশন এক্সিস্ট না করে, তার মানে হচ্ছে এই সিস্টেম অফ ইকুয়েশনটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। তো এখানে একটু লিখে নাও, হিয়ার তিনটে এক্সাম্পল আমাকে নিতে হবে। দিস সিস্টেম অফ ইকুয়েশন, দিস সিস্টেম অফ ইকুয়েশনস, এস হবে মনে হয়, দিস সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাজ নো সলিউশন। ব্যাপারটা বোঝা গেল কিভাবে নো সলিউশন বিষয়টা কাজ করে? তাহলে তুমি বলতে পারবে এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। সেটা আমি পরে বলে দেবো, আমি ঠিক আছে পরে এসে এডিট করব বিষয়টাকে। চলো, তো দুটো এক্সাম্পল তো নিলাম, খুব সুন্দর সুন্দর, তোমাদের আশা করছি বুঝতে পারা গেছে এক্সাম্পল দুটো। এরপরে যে কোশ্চেনটা নেব সেটা আরেক টাইপের কোশ্চেন, সেখানেও সেই ইকুয়েশনগুলোকে, সিস্টেম অফ ইকুয়েশনগুলোর সলিউশনগুলো আমরা বের করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটাতেই দেখবে যে সলিউশন বের করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে সলিউশন বের করা। x1, এইটা তো করো তো, x1 প্লাস 2x2 মাইনাস x3 সমান সমান হচ্ছে 0। তারপরে এটা হচ্ছে 2x1 প্লাস x2 মাইনাস 2x3 সমান সমান 0। তোমার দিকে সিস্টেম অফ ইকুয়েশন ছুড়ে দিলাম, তোমার বেসিক কাজ হচ্ছে কি এই দুটোকে সলভ করা, এই দুটো ইকুয়েশনকে সলভ করা। সো সলিউশন তুমি বের করবে। এবার যখন সলিউশন বের করতে যাবে তুমি দেখবে এখানে আছে তিনখানা ভেরিয়েবল। ভেরিয়েবল কতগুলো আছে বন্ধু? ভেরিয়েবল তুমি বলবে হচ্ছে তিনখানা ভেরিয়েবল। আর ইকুয়েশন কতগুলো দেওয়া আছে? টোটাল নাম্বার অফ ইকুয়েশন এখানে দেওয়া আছে দুইখানা। ভেরিয়েবল কোনগুলো বলছে? x1 x2 x3, এগুলোকে ভেরিয়েবল বলছে। আর ইকুয়েশন কোনগুলো? ইকুয়েশন হচ্ছে এক নাম্বার ইকুয়েশন, দুই নাম্বার ইকুয়েশন, দ্যাটস অল। তো যেহেতু এখানে ভেরিয়েবলের নাম্বারটা বেশি, ভেরিয়েবলের নাম্বারটা যেহেতু বেশি, সেই কারণে এই দুটো ইকুয়েশনের অ্যাকচুয়ালি
সোজাসুজি সলিউশনটা অ্যাকচুয়ালি এখান থেকে বেরোয় না। ঠিক আছে, এর জন্যে আমাদেরকে এই টাইপের সিস্টেম অফ ইকুয়েশনগুলোকে যখন সলভ করতে হয়, ভেরিয়েবলের নাম্বারটা আর ইকুয়েশনের নাম্বারটা যেন সমান হয়, এটা সবসময় আমাদেরকে কনসিডার করতে হয়। এর আগের ইকুয়েশনটাই দেখো, প্রথমের ইকুয়েশনটাই ভেরিয়েবল কতগুলো, x1 x2 দুটো, ইকুয়েশন কতগুলো, দুটো। পরের সিস্টেম অফ ইকুয়েশনে ভেরিয়েবল কতগুলো, দুটো, ইকুয়েশন কতগুলো, এখানেও দুটো। তো 2 ইকুয়ালস টু 2, তার মানে কি ভেরিয়েবলের নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন দুটোই হচ্ছে সেম। তারপরে আমরা ফাইনাল এইভাবে সলিউশনগুলো পেলাম, একটাতে পেলাম একটাতে আবার পেলাম না, সেটা আলাদা বিষয়, ইনকনসিস্টেন্ট, দ্যাট ইজ ওয়াই। তো এখানে যদি সলিউশনটা বের করতে হয় তাহলে ভেরিয়েবল এবং ইকুয়েশনের নাম্বারটাকে সমান করতে হবে। তো এখানে উপায় হলো একটাই, যে ভেরিয়েবল এখানে যেহেতু তিনখানা আছে, তো একটা ভেরিয়েবলকে আমি মাইনাস করে দিচ্ছি, একটা ভেরিয়েবলকে আমি জিরো কনসিডার করে নিচ্ছি। মাইনাস করে দিলে তাহলে ভেরিয়েবলের নাম্বারটা তাহলে দুটো চলে আসবে। যেহেতু দুটো চলে আসবে, ঠিক আছে, যেহেতু নাম্বার অফ ভেরিয়েবল 2 আর নাম্বার অফ ইকুয়েশন 2, তারপরে আমরা সেটা সলিউশনটা বের করতে পারি, তারপরে আমরা সেই সলিউশনটাকে আমরা ফাইনালি বের করতে পারি। সো এটা এই কেসটাকে যদি কনসিডার করি, তাহলে যদি জোর জবরদস্তি আমাকে সলিউশনটা বের করতে হয়, তাহলে যে কোনো একটা ভেরিয়েবলকে আমাকে জিরো করে নিতে হবে। তো অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং আমি ধরো কনসিডার করলাম, যে কোনো কিছু করতে পারে, ধরো x1টাকে জিরো করলে, অথবা x2 অথবা x3। তো x2টাকে করলে একটু ইজি হয়ে যায়। এখানে দেখো যে কনসিডারিং এইভাবে হলো, অ্যাজ না বলে কনসিডারিং, কি কনসিডার করছি বন্ধু, এখানে কনসিডার করছি x2 হচ্ছে 0। যদি x2 0 হয়, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে কি বের করতে পারি, এই দুটো ইকুয়েশনকে কিভাবে লিখতে পারি, x2টাকে আউট করে দেবো, তার মানে x1 মাইনাস x3 সমান সমান 0, অ্যান্ড 2x1 মাইনাস 2x3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, অসুবিধে নেই। দুটো ইকুয়েশনকে যদি একটু ভালো করে একটু তীক্ষ্ণ নজরে দেখো, তাহলে দুটো ইকুয়েশন আর অন্য কিছু নয়, দুটো ইকুয়েশনই একটাই ইকুয়েশন। ঠিক আছে, x2 মাইনাস x3 ইকুয়ালস টু হচ্ছে 0, দিস ওয়ান। তো এখান থেকে বলতে পারবে যে x1 ইকুয়ালস টু হচ্ছে x3। অলরাইট, তো বিষয়টা হচ্ছে যে নেক্সট তাহলে কাজ কি, নেক্সট আমাদের কাজ হলো যে x1 x2 এবং x3টাকে বের করা। তো এখানে তো দেখতে পাচ্ছি x1 ইকুয়ালস টু x3, তো x3 সমান সমান যদি আমি কনসিডার করি c যে কোনো একটা কনস্ট্যান্ট, এখানে বললাম cটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যেভাবে বোঝাচ্ছি সেইভাবেই এখন বোঝো, বিকজ অফ তোমাদের যখন ওভারঅল চ্যাপ্টারটা হয়ে যাবে তখন তুমি বিষয়টা বুঝতে পারবে যে এটা কেন করছিলাম। ঠিক আছে, যেভাবে বলছি জাস্ট সেটাই করো। ঠিক আছে, তো এটাকে সমান সমান কনস্ট্যান্ট আমি কনসিডার করতেই পারি। যদি কনসিডার করি তাহলে ওভারঅল x1 x2 x3 সমান সমান কি বেরোলো বন্ধু, তুমি বলবে এটা বেরিয়েছে c 0 c। ব্যাপারটা বোঝা গেল, x1 হচ্ছে c, x2 হচ্ছে 0, x3 হচ্ছে তোমার 0, সরি x3 হচ্ছে তোমার c। সো দিস ওয়ান ইজ দ্য সলিউশন। তার মানে সিটাকে যদি একটু কমন টমন নিয়ে নিই, তাহলে সেটা সলিউশনটা দেখতে ঠিক এরকম। সো হোয়াট ইজ দিস, দিস ওয়ান ইজ দ্য সলিউশন অফ দিস সিস্টেম অফ ইকুয়েশন। তো এখানে বলে দাও জাস্ট যে সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, সেটা হচ্ছে দিস ওয়ান। তো এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম। এবার আসল বিষয়টা হচ্ছে যে সলিউশন তো বের করলাম, তুমি বলছো এখানে সি যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এবার কি কনস্ট্যান্ট সেটা তো পার্টিকুলারলি বলা নেই, তো আমি ধরতে পারি কনস্ট্যান্টটা 1। যদি 1 ধরি তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 0 0। যদি আমি সিটা, এই যে সিটা আছে সিটাকে 1 ধরলাম, যদি সিটাকে 2 ধরি, তুমি এখান থেকে আরও একটা সলিউশন বের করতে পারবে, তাহলে সেটা হয়ে যাবে 2 0 সরি 2 0 2। সি সমান সমান যদি 3 ধরি, তাহলে এখানে আরও একটা সলিউশন পেয়ে যাবে, সেটা হচ্ছে 3 0 3। তার মানে কন্টিনিউ করতে করতে এখানে তুমি দেখতে পাচ্ছ সেখানে অসংখ্য নাম্বার অফ ইকুয়েশন তুমি পেয়ে যাচ্ছ, অসংখ্য পরিমাণ সরি তখন থেকে ভুল বলছি, অসংখ্য পরিমাণ সলিউশন তুমি পেয়ে যাচ্ছ। 1 নম্বর সলিউশন, 2 নম্বর সলিউশন, 3 নম্বর, 4 নম্বর, অসংখ্য সলিউশন তুমি এইভাবে বের করতে পারো। তার মানে দেখা যাচ্ছে এটা হলো তিনখানা এক্সাম্পল নেওয়ার কারণটাই হলো এটা। প্রথম এক্সাম্পলে আমরা দেখলাম সেখানে একটাই সলিউশন আছে, দ্বিতীয় এক্সাম্পলে দেখলাম সিস্টেম অফ ইকুয়েশনের কোনো রকমের সলিউশন নেই, আর 3 নম্বর ইকুয়েশনে, 3 নম্বর সিস্টেম অফ ইকুয়েশনে দেখলাম
যে এর অসংখ্য পরিমাণ সলিউশন আছে। x1 x2 x3 এর ভ্যালু অসংখ্য পরিমাণ থাকতে পারে যেটা এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ব্যাপারটা বোঝা গেল? তো সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন সম্পর্কে ধ্যান ধারণাটা আমি তোমার স্পষ্ট ক্লিয়ার ঝাঁ চকচকে করার চেষ্টা করলাম, যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন যখন আমরা বের করি সেটা হতে পারে ইউনিক সলিউশন, মানে একটাই সলিউশন, হয়তো দেখা যেতে পারে কোনো রকমের সলিউশন নেই, হয়তো দেখা যেতে পারে অসংখ্য সলিউশন আছে। ঠিক আছে? তো এইটুকু বিষয়ে যদি স্পষ্ট করা যায় বা স্পষ্ট করতে পারি, আচ্ছা এই ইকুয়েশনটার জন্য একটুখানি লিখে নাও এখানে যে ফর ডিফারেন্ট ভ্যালুস অফ সি, ফর ডিফারেন্ট ভ্যালুস অফ সি we can find different solution of the given system of equations। ঠিক আছে? যে সিস্টেম অফ ইকুয়েশন যেটা দেওয়া আছে, সিটাকে যদি বারবার চেঞ্জ করি তাহলে অসংখ্য পরিমাণ সলিউশন আমরা বের করতে পারি, দ্যাটস অল। ঠিক আছে? ইনফাইনাইটলি মেনি সলিউশন। তো এইবার কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্টের যে ডেফিনিশনটা আমি তোমাকে বলতে চাইছিলাম সেই ডেফিনিশনটা এখানে বলে দিই। ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি আগে বললেই ভালো হতো মনে হয়, তবে এখানেই চলো বলে দিই ছোট্ট করে। একটু বাক্স বানিয়ে নাও, এখানে বলবে কনসিস্টেন্ট অ্যান্ড ইনকনসিস্টেন্ট সলিউশন। হেডিং কনসিস্টেন্ট অ্যান্ড ইনকনসিস্টেন্ট সলিউশন। ঠিক আছে? একটু হেডিং মারো, ব্যাপারটাকে বাক্স বানিয়ে দিই তাহলে। চলো বাক্সটা পরেই বানাবো, ছাড়ো বাদ দাও। ডেফিনেশন। ঠিক আছে? ডেফিনেশন লিখবো। তো কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্টের জন্য তুমি বলবে যে একটু লিখে নাও, এ সিস্টেম অফ ইকুয়েশন, এ সিস্টেম অফ ইকুয়েশন, system of equations is said to be consistent। কনসিস্টেন্ট কখন বলা হবে? তোমাকে বললাম ইফ কি হবে, যদি ওই সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন এক্সিস্ট করে, সলিউশন আমরা খুঁজে বের করতে পারি, তাহলে তাকে বলা হবে কনসিস্টেন্ট। ইফ ইট হ্যাজ a solution, it has a solution, হ্যাঁ ঠিক আছে, consistent if it has a solution। ঠিক আছে? it has a solution। এছাড়া এটা হলো কনসিস্টেন্ট, এটা হলো তোমার কনসিস্টেন্ট। তারপরে ইনকনসিস্টেন্টের ব্যাপারটা বলে নিই তাহলে। এই সিস্টেম অফ ইকুয়েশন টু বি ইনকনসিস্টেন্ট অ্যান্ড এইভাবে বলো যে এ সিস্টেম অফ equations is said to be inconsistent। inconsistent বলা হবে তখন if it has no solution। আশা করছি দেখা যাচ্ছে, it has no solution লিখে নাও তুমি আমার কথা শুনে, it has no solution। বাক্স বানিয়ে দিচ্ছি সুন্দর করে। এই রে, এদিক থেকে করতে হবে মনে হচ্ছে। অলরাইট, সো দিস ইজ দ্য ইনকনসিস্টেন্ট অ্যান্ড তোমার হচ্ছে কনসিস্টেন্টের ডেফিনেশনটা আমি বললাম। এবার তুমি বলো 3 নাম্বার এই যে কোশ্চেনটা আমি নিয়েছি এখানে, এক সেকেন্ড একটু হ্যাং করে গেছে, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। এখানে 3 নাম্বার যে কোশ্চেনটা আমি কনসিডার করলাম, এই কনসিডার করার পরে এখানে দেখলাম এখানে
শুধুমাত্র একটাই সলিউশন পাচ্ছি না, এখানে অসংখ্য সলিউশন পাচ্ছি। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কি বলতে পারবো, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা এটা একটা কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, বা সরি কনসিস্টেন্ট না বলে কনসিস্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, কনসিস্টেন্ট, দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। ঠিক আছে, এছাড়া আগের এক্সাম্পলগুলোতে বললে সব থেকে বেশি ভালো হয়। দেখো প্রথম এক্সাম্পল যেটা আছে সেখানে আমরা দেখেছিলাম যে তার একটা সলিউশন খুঁজে বের করতে পারছিলাম, দ্যাট ইজ ওয়াই তুমি বলবে যে দিস সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। যেহেতু কি, যেহেতু আমরা সলিউশন খুঁজে টুজে বের করতে পারছি, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে কনসিস্টেন্ট। ঠিক অন্যদিকে তুমি যদি বলো পরের যেটা ইকুয়েশন পেয়েছি এখানে দেখছি যে নো সলিউশন, কোনো রকমের সলিউশন পাচ্ছি না, তাহলে এটা ডেফিনেটলি দিস ইনকনসিস্টেন্ট আর কি, দিস সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট, দ্যাটস অল। চলো, তো হয়ে গেল মোটামুটি কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট পুরো জিনিসটা স্পষ্ট ঝাঁ চকচকে করতে পেরেছি। এরপরে আমরা পড়ব হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। চলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জিনিসটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করছি। তার মানে কি, এটার মানে আর অন্য কিছু নয়, এটার উদ্দেশ্যটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা লিখো আগে বলছি, ম্যাট্রিক্স representation. What this means actually, matrix representation of the system of equation. প্রথমে যখন ইন্ট্রোডাকশন আমরা মেরেছিলাম সেখানে একটা সিস্টেম অফ ইকুয়েশন কষ্ট করে লিখেছিলাম, সেটা দেখতে খুব ভয়ানক হলেও সেটা আমরা আলটিমেটলি বুঝতে পেরেছিলাম। এখানে কতগুলো ইকুয়েশন আছে তুমি বলবে এম সংখ্যক ইকুয়েশন আছে, 1 নাম্বার 2 নাম্বার করে টোটাল এম সংখ্যক ইকুয়েশন আছে। আচ্ছা, বলছে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে এটা থেকে আমরা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারি, বা এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করে নিতে পারি। কি করে তৈরি করব সেটাই ইন্টারেস্টিং ব্যাপার এখনকার জন্য। তো বেসিক্যালি তুমি প্রথমে এক কাজ করবে, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে 1 নাম্বার নামকরণ করে দেবে, 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার নামকরণ করলে এরপরে ফাইনালি আমরা যাব ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। অলরাইট, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, চলো এটাকে তাহলে লিখি এইভাবে করে যে the system of equation, the system of equation can be the system of equation 1, ওই যে 1 নাম্বারিং করলাম সেই 1 can be তোমার হচ্ছে expressed as PRESSED, expressed as AX equals to B। ঠিক আছে, ক্যাপিটাল A ক্যাপিটাল X equals to স্মল b। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে পড়বো, কিন্তু তার আগে একটা এক্সাম্পল আকারে তোমাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে বোঝাতে চাই। এক্সাম্পল, তিনখানা ইকুয়েশন এর আগে যেটা নিয়েছিলাম, মানে x1 প্লাস x2 ইকুয়ালস টু 4, তারপরেরটা হচ্ছে x2 মাইনাস x3 ইকুয়ালস টু হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়ালস টু হচ্ছে 7। এটা কি একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটাকে আমরা এইবার দেখব ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের আকারে লিখব। কিভাবে লিখছি সেটাকে একটুখানি লক্ষ্য করো। দেখো বেসিক্যালি তোমাকে যেটা প্রথমে নজর দিতে হবে, এই x1 x2 x3 এর পজিশনগুলোকে আমাকে ঠিকঠাক করে সাজিয়ে নিতে হবে প্রথমবার, দ্যাট ইজ ওয়াই তোমাকে দেখিয়ে দিচ্ছি। x1 x2 এখানে টোটাল x3 পর্যন্ত তিনখানা ভেরিয়েবল আছে, তো তিনখানা ভেরিয়েবল প্রথমটাতেও আছে কিন্তু সেটার কোইফিশিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে 0 ইকুয়ালস টু 4। দ্বিতীয় ইকুয়েশনে x1টা এখানে কিন্তু মিসিং, তার মানে কি 0 ইন্টু x1
প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। 3 নাম্বারটাই দেখতে পাবে 2x1 প্লাস এক্স টু, তারপর এটা হচ্ছে 4x3 ইকুয়ালস টু হচ্ছে 7। আমি সাজিয়ে গুছিয়ে নিলাম, দারুণ লেগেছে। এইবার বলছে সিস্টেম অফ ইকুয়েশনটা থেকে ম্যাট্রিক্স কি করে বেরোবে। বলছে ম্যাট্রিক্স বেরোবে তুমি যে কোইফিশিয়েন্টগুলো পেয়েছো, তুমি যে কোইফিশিয়েন্টগুলো পেয়েছো, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এ ইন্টু এক্স ইন্টু বি। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর সেই ম্যাট্রিক্সটাকে আমরা লিখছি এইভাবে, দেখো এর যে কোইফিশিয়েন্টগুলো আছে, x1 এর কোইফিশিয়েন্ট 1, x2 এর কোইফিশিয়েন্ট 1, x3 এর কোইফিশিয়েন্ট 0। সো 1 1 এবং 0। সেকেন্ডটাই দেখো, এটা হচ্ছে এর কোইফিশিয়েন্ট দেখতে পাচ্ছ 0 1 এবং -1। নেক্সট দিস ওয়ান 2 1 এবং 4। কোইফিশিয়েন্টগুলো এই যে x1 এর আগে x2 এর আগে সেইগুলোকে কনসিডার করছি, কোনো কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তো এ এখান থেকে বেরোলো ঠিক এই রকম ভাবে, তাহলে ঠিক আছে অসুবিধে নেই, এ বেরোলো। তো এটা একটা 3x3 একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সিস্টেম অফ ইকুয়েশন থেকে কিভাবে ম্যাট্রিক্স বের করতে হয় বা কিভাবে ম্যাট্রিক্সটা বেরোলো সেটা আশা করছি তোমাকে আমি বোঝাতে পারলাম। দেখো এবার বিষয়টা তোমার মনে আসতে পারে যে তাহলে এ এক্স ইকুয়ালস টু বি, এটা মানেটা কি। এখানে অ্যাকচুয়ালি এক্স মানে অন্য কিছু নয়, এক্সটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স x1 x2 x3, এবং স্মল বি যেটা আছে সেটাও একটা কলাম ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ওই যে সমান সমান বা ইকুয়াল টু ডান দিকের ভ্যালুগুলো আছে, ডান দিকের ভ্যালুগুলো এখানে নিতে হবে আমাদেরকে। এবার তোমাকে বলছি আমি, তুমি এক কাজ করো, এই ম্যাট্রিক্সের সাথে এটা তো একটা 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার কাছে 3x1 ম্যাট্রিক্স, এটাও 3x1 ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সকে তুমি গুণ করো প্রথম ax, তাহলে তুমি কি পাবে বলো তো। তাহলে তুমি আর অন্য কিছু পাবে না, যদি স্পষ্ট করে এখানেই মাল্টিপ্লিকেশনটা সেরে ফেলি। এটা তোমার 3x3 ছিল, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে যখন গুণ করব তখন অ্যাজ এ রেজাল্ট আমরা কি ম্যাট্রিক্স পাবো। প্রথম কথা হচ্ছে এটার শেষেরটা আর এটার প্রথমটা, এই দুটো যদি ম্যাচ করে যায় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা সম্ভব হয়, এটা আমরা জানি। আর অ্যাজ এ রেজাল্ট যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে একটা কলম ম্যাট্রিক্স। কেন 3x1 হয়ে যাবে, 3x1। ঠিক আছে, তো এখানে ম্যাট্রিক্সটাকে গুণ করছি, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো এবং ফার্স্ট কলামকে যদি গুণ করি 1 ইন্টু x1 তার মানে x1, 1 ইন্টু x2 তার মানে x2, আর 0 ইন্টু x3 তার মানে 0। তার মানে অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা পাচ্ছি, এটা একটু ছোট হয়ে গেল আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, x1 প্লাস x2 প্রথমটা পেলাম। সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করছি, গুণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে x2 মাইনাস x3, তারপরেরটা শেষেরটা 2 ইন্টু x1, 2 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 এবং 4 ইন্টু x3। দেখো এটা একটা কলাম ম্যাট্রিক্স, এইটা সমান সমান কি বলছে, ax সমান সমান হচ্ছে b, bটা কি ম্যাট্রিক্স আছে 4 1 এবং 7। তো এই যে তুমি এলিমেন্টগুলো তুমি পেলে, তাহলে কম্পেয়ার করো দেখি, তুমি তো কম্পেয়ার করতে খুব ভালোবাসো। তো কম্পেয়ার যদি করো তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে যে তিনখানা ইকুয়েশন আবার রিপিট করে আবার চলে আসবে, রিপিট করে আবার এই তিনখানা ইকুয়েশন চলে আসবে। তার মানে কি x1 প্লাস x2 ইকুয়ালস টু 4, প্রথমটা প্রথম ইকুয়েশনটা, তারপরে x2 প্লাস x2 মাইনাস x3 এটা ইকুয়ালস টু 1, এবং লাস্টেরটা হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস 4x3 সমান সমান 7। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা জায়গাটা বুঝতে পারলাম এটা, যে সিস্টেম অফ ইকুয়েশন থেকে আমরা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে পারি, ম্যাট্রিক্স প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি পেতে পারি ঠিক এইভাবে করে। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেছে। বোঝা গেল কি গেল না সেটা একটু রেসপন্স করে দাও তো আমাকে, যে বোঝা গেল কি গেল না বিষয়টা। তাহলে আমি ডেফিনিশনটা একটু বলে নেব। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ax ইকুয়ালস টু 1, তাই তো। হোয়ার বলে বলবে এক্সপ্রেস অ্যাজ দিস ওয়ান, হোয়ার এ যে ম্যাট্রিক্সটা আছে, এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আর অন্য কিছু নয়, কোইফিশিয়েন্টগুলো কোত্থেকে কপি করবে, আমরা তো এখান থেকে সিস্টেম অফ ইকুয়েশনটাকে কনসিডার করেছি। দিস ওয়ান এক নাম্বার, a11 a12 করে করে a1n পর্যন্ত। ঠিক আছে, প্রথম উপরের ফার্স্ট রো যেটা আছে সেটা হবে, তার পরেরটা কি হবে a21 a22 a2n, a m1 m2 mn। ঠিক আছে, তো সেটাকে এখানে ডাইরেক্টলি লিখে নিচ্ছি, তোমরা একটু খাতা উল্টে পাল্টে লিখো, অসুবিধে নেই। কোইফিশিয়েন্টগুলো লিখছি a11 a12 ডট 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 তোমার হচ্ছে a1n,
তারপরেরটা হচ্ছে A21, A22 ডট 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 A2n, এবং চলতেই থাকবে শেষ অবধি তোমার হচ্ছে M1, M2 ডট 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 Mn। ঠিক আছে, দিস ওয়ান ইজ দ্য A ম্যাট্রিক্স, কমা হোয়াট ইজ দ্য এক্স। এক্স একটা আমাদের কলাম ম্যাট্রিক্স বলেছি আমি। কলাম ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটা কি হবে বলো তো? x1, x2, x3 ডট 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 xn, xn। ঠিক আছে, এতগুলো ভেরিয়েবল আছে, দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সের এটা দেওয়া না খুব ঝামেলা হয় না ঠিকঠাক। বি, হোয়াট অ্যাবাউট বি? বিটাও হচ্ছে আমাদের কলাম, সরি, ওই ইকুয়াল টুর যে পরের ভ্যালুগুলো আছে বি ওয়ান বি টু করে করে বিএম পর্যন্ত, সেটা বি ওয়ান বি টু বিএম, বি ওয়ান বি টু ডট 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 বিএম পর্যন্ত। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তোমাকে এতক্ষণ ধরে আমার ফালতু বকার পেছনের কারণটাই শুধুমাত্র এটা, যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা তুমি যেন বুঝতে পাও। একটা সিস্টেম অফ ইকুয়েশন থেকে, হ্যাঁ, কতগুলো ইকুয়েশন থেকে আমি সেখান থেকে একটা ম্যাট্রিক্স বের করে নিচ্ছি। সেই ম্যাট্রিক্সটা তুমি একটা স্ট্যান্ডার্ড লেভেলে যদি লিখো তাহলে সেটা দেখতে ঠিক এরকম। এটা হবে তোমার এম ক্রস এন ম্যাট্রিক্স, এটা হবে তোমার এম ক্রস এন ম্যাট্রিক্স, এটা হবে তোমার এন ক্রস ওয়ান ম্যাট্রিক্স, আর এটা তো হচ্ছে তোমার এম ক্রস ওয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো। তো চলো এখানে তাহলে একটা আগমেন্টেড ম্যাট্রিক্সটার বিষয় বলে নিই তাহলে এই জায়গাটায়। তো দিস আর অল থিংস। এবার একটুখানি হেডিং দিয়ে নাও আর এখানে বলে নাও যে হোয়াট ইজ দ্য আগমেন্টেড ম্যাট্রিক্স। হোয়াট ইজ, আমি খুব ভালো করে জানি যে অনেকের বিষয়গুলো পড়া আছে আগে থেকে। আগমেন্টেড, ইউজি আগমেন্টেড ম্যাট্রিক্স, অনেকের বিষয়গুলো আগে থেকে পড়া আছে, বিষয়গুলো একটু মনে হতে পারে যে রিপিট হচ্ছে, কি দরকার এত বেশি বলার। তো বিষয়টা হচ্ছে যে অনেকে আবার ভুলেও গিয়ে হবে, অনেকে হয়তো দেখা গেছে পড়েইনি। তো কিছু করার নেই, সবার জন্যই বলতে হবে। ঠিক আছে, কুছ কার নেই সকতে ইসকে বারে মে। তো এখানে আগমেন্টেড ম্যাট্রিক্স সেটাকে ডিনোট করা হয় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। সেটাকে ডিনোট করা হয় এ বার দিয়ে, এ বার দিয়ে। ঠিক আছে, আগমেন্টেড ম্যাট্রিক্সটা কোত্থেকে আসবে? এ থেকে আসবে, এ এবং বি এর কম্বিনেশনে। আগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে কেমন? আগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু ডট 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 এ ওয়ান এন, পরেরটা হচ্ছে তোমার এ টু ওয়ান, এ টু টু ডট 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 এ টু এন, এবং শেষ অবধি গিয়ে যদি দেখো তাহলে এ এম ওয়ান, এ এম টু ডট 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 এ এম এন। ঠিক আছে, তো আমি তো বললাম এ এবং বি এর কম্বিনেশন, তো বিটাকেও এখানে ডান দিকে আমাদেরকে লিখে নিতে হবে। তার মানে বি ওয়ান বি টু ডট 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 এখানে বি এম পর্যন্ত। ঠিক আছে, এটাই, এই দুটোর কম্বিনেশনই মিলিয়ে আমরা আগমেন্টেড ম্যাট্রিক্সটা পাই। আগমেন্টেড ম্যাট্রিক্সের ইউজ আছে তোমরা যখন একটু পরেই অঙ্ক করব। ঠিক আছে, আজকে জানি না করব কি না, চলো চেষ্টা করব। তো আগমেন্টেড ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি দিস ওয়ান। ঠিক আছে, চলো দেখালাম আগমেন্টেড ম্যাট্রিক্স, অসুবিধা নেই। আর হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস ব্যাপারটা বলে দেবো এখন, না সেটা পরে বলবো? চলো বিষয়টা পরে বলবো, হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস বিষয়টা পরে বলবো। এখানে আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেম, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট সিস্টেম সেই জিনিসটা বলে দিচ্ছি। একটু ডেফিনেশন লিখবে, ডেফিনেশনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম, ইকুইভ্যালেন্ট সিস্টেম। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সিস্টেম সেটা একটুখানি লক্ষ্য করার চেষ্টা করো। এখানে আমরা এত দূর পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তো যদি দুটো সিস্টেম অফ ইকুয়েশন থাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে আমরা যখন লিখব, কি বলছো একবার কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একবার বলে দিন স্যার, নর্মাল এক্সাম্পল দিয়ে ভুলে গেছি একবার মনে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই যা মুশকিল। আরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তুমি জানো না? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে,
অ্যাকচুয়ালি এই ছোট ছোট টপিকগুলো যখন কনফিউশন হবে তখন ডাইরেক্টলি ইউটিউবে যাবে আর ইউটিউবে সার্চ করে নেবে হোয়াট ইজ ম্যাট্রিক্স বা এক্সাম্পল অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অসংখ্য ভিডিও তোমার সামনে চলে আসবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য এটা ধরো 2x2 যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি একটা কথার কথা বললাম, একটা নিচ্ছি 2x1 ম্যাট্রিক্স, ধরো এখানে নিচ্ছি হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, দুটো ম্যাট্রিক্স আছে, তো দুটো ম্যাট্রিক্সের জন্য কি করা হয় যে প্রথমে ফার্স্ট রোটাকে কনসিডার করতে হবে, ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম, ফার্স্ট রো এবং ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করব। এখানে অ্যাজ এ রেজাল্ট যেটা বেরোবে, যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটা কত অর্ডারের ম্যাট্রিক্স যদি বলে, এখানে তুমি দেখো এখানে 2 এবং 2, এটার শেষের 2 এটার প্রথম 2 দুটোই কমন, তো এই দুটোকে রাস্তা থেকে সরিয়ে দেবে, পড়ে থাকবে যেটা সেটাই এখানে বেরোবে, তার মানে 2x1 ম্যাট্রিক্স বেরোবে, দুটো কলাম এবং একটা রো, দুটো কলাম এবং একটা রো, এটাই তার মানে অ্যাকচুয়ালি 1 × 0। তাহলে দেখো গুণটা কিভাবে করতে হয়, গুণটা হচ্ছে তোমার প্রথম রোটাকে নেবে, প্রথম রো দিস ওয়ান এবং প্রথম কলাম, এইভাবে মাল্টিপ্লাই করবে, একবার মাল্টিপ্লাই করা হলো, যেটা রেজাল্ট আসবে সেটা এখানে লিখবে, দ্বিতীয় রো এবং প্রথম কলাম, দ্বিতীয় রো এবং প্রথম কলাম হচ্ছে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা এইখানে লিখবে, ব্যাস দুটো এলিমেন্ট তুমি ফাইনালি এখানে পেয়ে যাবে। এবার তুমি আমাকে বলো যে এটা যদি এ পজিশন হয়, এটা বি পজিশন হয়, কি বেরোবে, উত্তর কি বেরোবে? 1 × 0, এই যে দেখো 1 × 0 প্লাস 2 × 1, তার মানে হচ্ছে কত 2, এখানে পড়ে চলে আসছে 2, 3 × 0 এবং 4 × 1, তার মানে 3 × 0 প্লাস 4 × 1 ইকুয়ালস টু কত, ডেফিনেটলি এটা 4, সো দিস ইজ 4, আর এটা কত 2x1 ম্যাট্রিক্স। তো বেসিক্যালি আমি চেষ্টা করলাম, আমি জানি না বুঝতে পারলে কি না, তবে তুমি চেষ্টা করো, তুমি একটু ইউটিউবে জিনিসটাকে দেখো, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুব বেসিক জিনিস, এটা যদি না জানা থাকে তাহলে সত্যি প্রবলেমেটিক ব্যাপারটা। ঠিক আছে, তাহলে অনেক খাটতে হবে তোমাকে, কারণ তোমাদের কোশ্চেন কিন্তু ইজি আসছে না, হ্যাঁ এতটুকু বলছি আমি, কোশ্চেন ইজি আসছে না তোমাদের, তাহলে খাটতে হবে আরও। চলো ইকুইভ্যালেন্ট সিস্টেম, ইকুইভ্যালেন্ট সিস্টেম এটা বলছিলাম, তো বলছে দুটো সিস্টেম অফ ইকুয়েশনকে আমি কনসিডার করছি, ধরো একটা সিস্টেম অফ ইকুয়েশন দেখতে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর, খুব হ্যান্ডসাম দেখতে, সেটা দেখতে একটা সিস্টেম অফ ইকুয়েশন এ এক্স ইকুয়ালস টু বি, আরেকটা সিস্টেম অফ ইকুয়েশন আমি কনসিডার করছি, ধরো সেটা হচ্ছে আর এক্স ইকুয়ালস টু তোমার ধরো এস বা স্মল এস বা ক্যাপিটাল এস, যেটা ইচ্ছে সেটাই নিতে পারো, এস স্মল এস। তো এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন। তো এখানে বলছে ইকুইভ্যালেন্ট সিস্টেম মানেটা কি, দুটো সিস্টেমকে কখন আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেম বলবো, এটার মানেটা আর অন্য কিছু নয়, এখানে বলছে যে ধরো আগমেন্টেড ম্যাট্রিক্স, এর যেটা আগমেন্টেড ম্যাট্রিক্স, এক কাজ করো তো একটু আগে যাও, এই আগমেন্টেড ম্যাট্রিক্সটাকে এবার হিসেবেও লেখা হয়, এছাড়া এটাকে আরও একরকমভাবে ডিনোট করা হয়, ঠিক আছে, অলসো এইভাবে বলো, অলসো, এটা একটু পাশে লিখে রাখো, অলসো ডিনোটেড বাই, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এ কমা বি, এইভাবেও এটাকে ডিনোট করা হয়। ঠিক আছে, তো এটার জন্য আগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আছে সেটা এবার কনসিডার করলাম, এটার আগমেন্টেড ম্যাট্রিক্স যেটা বেরোবে সেটা তোমার হচ্ছে আর বার আমি কনসিডার করলাম এর আগমেন্টেড ম্যাট্রিক্সগুলোকে। তাহলে বলছে ইকুইভ্যালেন্ট সিস্টেম তখন বলবো যখন এদের আগমেন্টেড ম্যাট্রিক্সগুলো রো ইকুইভ্যালেন্ট হবে, রো ইকুইভ্যালেন্ট, রো ইকুইভ্যালেন্ট হবে। এবার এই ডেফিনেশনটা বলতে বলতে আমার মনে হয় 10 মিনিট আমার চলে যাবে, খুব ভালো করে দেখো, ডেফিনেশনটাকে আগে লিখে নেব, লিখে নেওয়ার পরে আসল এক্সপ্লানেশনটা আমি করছি এখানে। তো বলবে এখানে টু সিস্টেম, দুটো সিস্টেম আছে, টু সিস্টেম আছে বা সিস্টেম অফ ইকুয়েশন বললেও হয়, দিস ওয়ান অ্যান্ড আর এক্স ইকুয়ালস টু এস স্মল এস, ঠিক আছে, is is said to be ইকুইভ্যালেন্ট সিস্টেম, এইটাকে ইকুইভ্যালেন্ট সিস্টেম বলা হবে তখন, is said to be equivalent system if the
অগমেন্টেড ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিসেস বলো, প্লুরাল ফর্ম দুটো আছে, দ্যাট ইজ ওয়াই অগমেন্টেড ম্যাট্রিসেস। একটা হবে এ বার অ্যান্ড আরেকটা হবে এখান থেকে হচ্ছে আর বার, তাই তো? অগমেন্টেড ম্যাট্রিক্সগুলো দেখতে এরকম। তো অগমেন্টেড ম্যাট্রিক্স বি রো ইকুইভ্যালেন্ট, বি রো ইকুইভ্যালেন্ট। তারা যদি রো ইকুইভ্যালেন্ট হয়, তার মানে কি বললো, এ এক্স ইকুয়ালস টু বি আর একটা হচ্ছে আর এক্স ইকুয়ালস টু এস। এই সিস্টেম অফ ইকুয়েশন এর অগমেন্টেড ম্যাট্রিক্সগুলো হচ্ছে দেখতে এইরকম। বলছে এদেরকে বলা হবে ইকুইভ্যালেন্ট সিস্টেম যদি এ এবং আর তারা হয় কি রো ইকুইভ্যালেন্ট। এবার মেইন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ রো ইকুইভ্যালেন্ট, হোয়াট ইজ রো ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে মেইন কোশ্চেন। যে রো ইকুইভ্যালেন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। রো ইকুইভ্যালেন্ট ব্যাপারটা আর অন্য কিছু নয়, যখন অগমেন্টেড ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন চালানো হবে, রো অপারেশন যখন চালানো হবে, ঠিক আছে? আমি জাস্ট একটু মুখে মুখেই বলে দিচ্ছি, বিষয়টা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ অতটা বেশি ইউজ হবে না, ইকুইভ্যালেন্ট সিস্টেম জিনিসগুলো কাজে লাগবে না। জাস্ট আমাদের কাছে যেহেতু সময় অনেক আছে, অধর সময়, দ্যাট ইজ ওয়াই ডেফিনেশনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, ঠিক আছে? এ হচ্ছে তোমার রো অপারেশন, রো অপারেশন যদি চালানো হয়, আর কে যদি রো অপারেশন চালানো হয়, বেশ কিছু রো অপারেশন চালানোর পরে দেখা গেল যে এটা সামথিং কোনো একটা ম্যাট্রিক্সের আকারে চলে এসছে। ম্যাট্রিক্সের রো অপারেশন চালানো হয় সেটা আমরা শিখব, একটু পরে শিখব। আর যখন আর কে যখন রো অপারেশন চালানো হলো, তখন আর একটা সিম্পলিফাই করে দুটোই ম্যাট্রিক্স চলে এসছে। যদি দেখা যায় দুটোই ম্যাট্রিক্স সমান বা দুটোই ম্যাট্রিক্স একই, তাহলে আমরা বলবো তারা হলো রো ইকুইভ্যালেন্ট। কেন রো ইকুইভ্যালেন্ট হলো? কারণ রো অপারেশন চালিয়েছি, এখানে রো টার্মটা যেহেতু এখানে ইউজ হচ্ছে, সেই কারণে এখানে রো বিষয়টা আসছে, রো ইকুইভ্যালেন্ট। তার মানে কি, রো অপারেশন চালিয়ে যদি দুটো ম্যাট্রিক্স, রো অপারেশন চালিয়ে যদি দুটো ম্যাট্রিক্স একই টাইপের চলে আসে বা একই চলে আসে, তাহলে আমরা এখানে তাদের বলবো রো ইকুইভ্যালেন্ট। এই যে আগের দুটো ম্যাট্রিক্স, এই আগের দুটো ম্যাট্রিক্সকে বলবো আমরা রো ইকুইভ্যালেন্ট। যদি তাহলে রো ইকুইভ্যালেন্ট হয়ে গেল দুটো অগমেন্টেড ম্যাট্রিক্স, তাহলে যে সিস্টেম অফ ইকুয়েশন দুটো ছিল, সিস্টেম অফ দুটো ইকুয়েশন দুটো আমাদের হয়ে যাচ্ছে তাহলে ইকুইভ্যালেন্ট সিস্টেম। তো একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড আশা করছি বোঝা যাচ্ছে। তো রো ইকুইভ্যালেন্টের আরও একটা আমি সরি রো, হ্যাঁ, রো ইকুইভ্যালেন্টের আরেকটা ডেফিনেশন আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে এবার একটা আগমেন্টেড ম্যাট্রিক্স, এবার আগমেন্টেড ম্যাট্রিক্সের উপরে কিছু রো অপারেশন চালিয়ে, কিছু রো অপারেশন চালিয়ে আমরা যদি আর বার এই ম্যাট্রিক্সটাকে খুঁজে বের করতে পারি বা নিয়ে আসতে পারি, বের করতে পারি, তাহলে আমরা বলবো এবার ম্যাট্রিক্স এবং আর বার ম্যাট্রিক্স তারা হলো রো ইকুইভ্যালেন্ট। কেন? কারণ রো অপারেশন চালানো হচ্ছে, ঠিক আছে? তো অনেক চিল্লামিল্লি করলাম, আশা করছি একটুখানি হলেও মাথায় ঢুকেছে যে এখানে কয়েকটা টার্ম এখানে আছে। একটা টার্ম হলো তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম, একটা টার্ম রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড জাস্ট। একটা টার্ম হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম, আরেকটা টার্ম হচ্ছে রো ইকুইভ্যালেন্ট, আরেকটা টার্ম হচ্ছে রো অপারেশন। এই তিনটা টার্ম পরস্পরের সঙ্গে মানে জড়িত তুমি বলতে পারো। তো তুমি এই জিনিসটাকে একটু স্কেচ আকারে তোমার একটু পাশে বাক্স বানিয়ে রেখে নিতে পারো, ঠিক আছে? এইটাকে, এই দুটোকে, যে রো তোমার হচ্ছে রো ইকুইভ্যালেন্ট যে এটার ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা জাস্ট এইটা বলে নিতে পারো। যদি এ বার এ বারের উপরে রো অপারেশন চালিয়ে আর বার বের করতে পারি, তাহলে এ বার এবং আর বারকে একসঙ্গে বলা হবে তারা রো ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি, সমান সমান বা সমতা যে বিষয়টা বলে, তাই না? ইকুইভ্যালেন্স বন্ড হচ্ছে কি কেমিস্ট্রিতে ইউজ হয় জিনিসটা। সো দ্যাট ইজ দ্য কেস। অলরাইট, তো এখানে আমরা রো ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সিস্টেম জিনিসটাকে বললাম। তো চলো তাহলে আজকে এখানেই থাকছে, থিওরেমটাকে বলে নিই। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট থিওরেম একটা আছে, সেই থিওরেমটাকে বলে নেব, শুধু স্টেটমেন্টটাকে বলে নেব, আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে? প্রথম দিন ফালতু বেশি ঘাঁটিয়ে লাভ নেই। একটা থিওরেম, খুব সুন্দর একটা থিওরেম, লিখে নাও। সেই থিওরেমটা হচ্ছে কি, যে লেট, লিখো, লেট এ এক্স
equals to capital B and Rx equals to capital S, B2 equivalent system যদি তারা B2 equivalent systems তারা যদি equivalent system হয় and alpha be a solution, alpha হচ্ছে একটা solution of ax equals to b, then alpha is also a solution of Rx equals to S. ভালো করে একটুখানি দেখার চেষ্টা করো থিওরেমে কি বলেছে সেটা একবার স্টেটমেন্টটাকে বলে নেব, তারপরেই ছুটি। দেখো বিষয়টা বলছে দুটো সিস্টেম অফ ইকুয়েশন আছে, একটা হলো ax ইকুয়ালস টু বি আর একটা হচ্ছে rx ইকুয়ালস টু s। বলছে এই সিস্টেম অফ ইকুয়েশনের যদি আলফা একটা সলিউশন হয়, এর একটা সলিউশন আছে, আমরা কিন্তু সলিউশন বের করেছি প্রথমে তিনখানা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বের করেছি এক্সাম্পল হিসেবে, সেই টাইপের একটা আলফা বলে নিল যে আলফাটা হচ্ছে এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন। এরপরে বলছে যে ax ইকুয়ালস টু তোমার হচ্ছে এই যে সিস্টেম, প্রথম সিস্টেম অফ ইকুয়েশন এবং দ্বিতীয় সিস্টেম অফ ইকুয়েশন তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, তারা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে বুঝতে পারছো, এর আগেই আমি বললাম ডেফিনেশনটা যেটা ইকুইভ্যালেন্ট সিস্টেম। তো এরা যদি ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন হয় তার মানে এটার মানে এটাই যে আলফাটা যদি এর প্রথম সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন হয় তাহলে আলফাটা দ্বিতীয় সিস্টেম অফ ইকুয়েশনেরও সলিউশন, আলফাটা এটারও সলিউশন হবে। প্রথমটার যদি সলিউশন হয় তাহলে দ্বিতীয়টারও সলিউশন হবে, ব্যাস এইটুকুটাই জিনিস, আর কিছু না। থিওরেমটাই এটাই বলেছে, একবার ডেফিনিশনটাকে নিজের মতো করে পড়ে নিও, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা তাহলে এখানেই থাকছে। এবার বিষয়টা হচ্ছে যে চলো আর কিছু বলবো না, ছাড় বাদ দাও।